আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা মূলত ফিজিক্সের চ্যাপ্টার 9 এর যত ধরনের এসকিউ কোশ্চেন আসতে পারে এসএসসি তে, টেস্টে, প্রি টেস্টে সবগুলো আমরা দেখার চেষ্টা করব। যত ধরনের কনসেপচুয়াল কোশ্চেন, এসকিউ কোশ্চেন, ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসতে পারে সব ধরনের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, যাতে এই অধ্যায়টা থেকে যে ধরনের এসকিউই আসুক না কেন তুমি যাতে আনসার করতে পারো। বুঝে গেছে? তাহলে চলো সামনে যাওয়া যাক। প্রথমে কি বলছে দেখো, প্রতিসরণাঙ্ক বলতে কি বুঝো? মূলত প্রতিসরণাঙ্কটা মানে হচ্ছে কি, কোনো মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমের আলোর বেগের কত গুণ কম, সেটা হচ্ছে কত গুণ কম, এটা একটু গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তার মানে হচ্ছে যে কোনো একটা মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমের তুলনায় কতটুকু কম, সেটার অনুপাতটাকে আমরা বলতেছি কি, প্রতিসরণাঙ্ক। এবং প্রতিসরণাঙ্ককে কি, ইটা দ্বারা প্রকাশ করা হয়। তোমরা সবাই জানো ইটা দিয়ে প্রকাশ করা হয়, এন দিয়ে প্রকাশ করা হয়, তারপর হচ্ছে তুমি চাইলে মিউ দিয়েও প্রকাশ করতে পারো। ভাই এগুলো সবগুলো বেসিক ক্লাসে আলোচনা করছি। এবং প্রতিসরণাঙ্কের সূত্রটা কি, শূন্য মাধ্যমে আলোর বেগ প্রথমে হচ্ছে যে সি সি ডিভাইডেড বাই ভি, শূন্য মাধ্যমে আলোর বেগ, আর এটা হচ্ছে অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগ। এটা যে কোনো মাধ্যম হইতে পারে, ঠিক আছে? পানি, বায়ু, কাঁচ, হ্যাঁ, যে কোনো কিছু হইতে পারে। তাহলে প্রতিসরণাঙ্কটা মূলত হচ্ছে যে শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমে আলোর বেগ কত গুণ কমে, সেটাকে আমরা বলছি প্রতিসরণাঙ্ক। বুঝে গেছে? বুঝে গেছে, চলো সামনে যাই। প্রতিসরণাঙ্কের মান এক হতে বেশি হয় কেন? আচ্ছা, এখানে একটা জিনিস তোমাকে জানতে হবে, প্রতিসরণাঙ্কের মান এক হতে বেশি হয় কেন বা কখন। কখন এটাও একটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে, যে এই জিনিসটা একটু খেয়াল করবা, শূন্য মাধ্যমে আলোর বেগ এবং ওই মাধ্যমে আলোর বেগের অনুপাত। তার মানে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্কটা কি, শূন্য মাধ্যমে আলোর বেগ এবং সেই যে মাধ্যম, সেই মাধ্যমে আলোর বেগের অনুপাত। এখন এই অনুপাত যেটা হয়, এটা কিন্তু একটা অনুপাত, খেয়াল রাখবা। শূন্য মাধ্যমে আলোর বেগ যে কোনো মাধ্যমে আলোর বেগের চেয়ে বেশি। এখন শূন্য মাধ্যমে তো আলোর বেগ কত? শূন্য মাধ্যমে তোমরা সবাই জানো 3 × 10⁸ হচ্ছে আলোর বেগ। এখন এইটা হচ্ছে সবচেয়ে বেশি। মূল কথা বলতে গেলে প্রতিসরণাঙ্কের মান এক হতে বেশি হবে কখন? যখন শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য যে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক তুমি বের করবা। কারণ শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে সর্বোচ্চ। যদি শূন্য মাধ্যমে আলোর বেগটা সর্বোচ্চ হয়, তাহলে অন্য যে কোনো মাধ্যমে তার থেকে কম আসবে, এবং তার থেকে যদি কম হয় বেগটা, তাহলে প্রতিসরণাঙ্কের মান কি হবে? এক থেকে বেশি হবে। কথা বুঝে গেছে? তার মানে শূন্য মাধ্যমে আলোর বেগটা কি হয়? সবচেয়ে বেশি হয়। এটা হচ্ছে সবচেয়ে বেশি। শূন্য মাধ্যমের তুলনায় যে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক তার জন্য কি হয়? এক থেকে বেশি আসে। এটা কিন্তু বায়ু মাধ্যমের সাপেক্ষে, খেয়াল রাখবা, অন্য কোনো মাধ্যম হলে হবে না। বায়ু মাধ্যমের সাপেক্ষে অন্য যে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক এক থেকে বেশি হবে। বুঝে গেছে? আশা করি বুঝে গেছে। চলো সামনে যাই। পানির প্রতিসরাঙ্ক 1.33 বলতে কি বুঝো? এটা তো একদম সহজ। পানির প্রতিসরাঙ্ক 1.33 বলতে আলো শূন্য মাধ্যম হতে পানি মাধ্যমে প্রবেশ করবে, এটা তো আমরা জানি। এবং ইটাটা কি হবে? ইটাটা 1 থেকে বড় হওয়ায় আলো হালকা হতে ঘন মাধ্যমে প্রবেশ করেছে। আমরা তো জানি যে পানি ঘন না, নিচে যদি পানি হয় পানি ঘন মাধ্যম এবং বায়ু হচ্ছে কি, হালকা মাধ্যম। আচ্ছা, আপাতন কোণ ও প্রতিসরণ কোণের অনুপাত হচ্ছে 1.33, কারণ আপাতন কোণ আর প্রতিসরণের যে সাইনের অনুপাতটা আছে, সেটাই তো হচ্ছে যে তোমার প্রতিসরণাঙ্ক। তাহলে এই যে প্রতিসরণাঙ্ক, সেটা কিন্তু আমরা এভাবেও বলতে পারি যে আপাতন কোণ যেটা ছিল, আপাতন কোণ মনে আছে? এই যে আমরা যদি এখান থেকে আলো ফেলি এবং এটা যদি কাছে চলে আসবে, তাহলে এই যে এটা হচ্ছে আপাতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। বুঝে গেছে? এবং শূন্য মাধ্যমে আলোর বেগ পানির মাধ্যমে আলোর বেগের 1.33 গুণ। এটাকে তো প্রতিসরণাঙ্ক বলে। প্রতিসরণাঙ্ক কিসের উপর নির্ভর করে? প্রতিসরণাঙ্ক কিসের উপর নির্ভর করে? প্রতিসরণাঙ্ক নির্ভর করে কিসের উপর? আলোর বেগের উপর, তারপর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের উপর, আলোর বর্ণর উপর, এবং হচ্ছে মাধ্যমের ঘনত্বের উপর। দেখো আলোর বেগ তো তোমরা সবাই জানো, আলোর বেগ বেশ কম হলে প্রতিসরণাঙ্কর উপর প্রভাব পড়ে। তারপর তরঙ্গ দৈর্ঘ্যটা কি তোমরা সবাই জানো, 380 থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত যতগুলো আলো আছে সেগুলি আমরা চোখে দেখি। এবং এইখানের মধ্যে তোমরা যেই কালারের তরঙ্গ দৈর্ঘ্যটা তোমাদের চোখে পড়বে, তোমরা সেই কালারটাই দেখবা। তাহলে এই যে তরঙ্গ দৈর্ঘ্যের উপর যেহেতু প্রতিসরণাঙ্কটা ডিপেন্ড করে, তখন তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হলে কি হয়? রঙও পরিবর্তন হয় না, তার জন্য আলোর বর্ণের উপরও এটার এফেক্ট রয়েছে। বুঝে গেছে? আলোর বর্ণ এবং তরঙ্গ দৈর্ঘ্য দুইটার উপরে এটার এফেক্ট আছে। কারণ একটা একটা তো দেখলেই বোঝা যায় যে তরঙ্গ দৈর্ঘ্য যদি চেঞ্জ হয়, আমার আলোর বর্ণ বা আলোর রঙও চেঞ্জ হয়ে যাবে, তাই না? এবং হচ্ছে মাধ্যমের ঘনত্ব, মাধ্যমের ঘনত্ব যদি কম ঘনত্ব হয়, বেশি ঘনত্ব হয়, তো এগুলো যদি চেঞ্জ হয়, তাহলে প্রতিসরণাঙ্কের মানটা চেঞ্জ হতে পারে। বুঝে গেছে? চলো সামনে যাই। প্রতিসরণের সূত্রটা ব্যাখ্যা করতে বলছে। এটা ভাইয়া বেসিক ক্লাসে ব্যাখ্যা করছিলাম যে আলোর প্রতিসরণের দুইটা সত্য মেনে চলে। দুইটা সত্য মেনে চলে, সেই দুইটা কি কি? প্রথম সত্যটা হচ্ছে যে আপাতন কোণ এবং অভিলম্ব দিয়ে আমরা যে তলটা কল্পনা করে নিই, সেটা সে ওই যে ভাইয়া যেটা বলছিলাম যে এইটা যদি আমাদের কি হয়, এটা যদি অভিলম্ব হয়, এটা অভিলম্ব হয়, এবং কি এটা যদি বিভেদ তল হয়, এটা যদি বিভেদ তল হয়, তাহলে এইটা যদি আপাতন রশ্মি হয় এবং এটা যদি আপাতন কোণ হয়,
তাহলে আমার প্রতিসরণ কোণটা আমি এদিকে পাবো, এই যে এদিকে পাবো। তার মানে প্রতিসরণ কোণটা কেমন দেখা যাবে, এই যে দেখো প্রতিসরণ কোণটা এই যে এমন দেখা যাবে, একই সমতলে দেখা যাবে। এভাবে হয়তো ঘুরতে পারে সে, কিন্তু হচ্ছে সে কখনো কি এই তল থেকে এভাবে বাইরে চলে আসতে পারবে না, এই তল থেকে এভাবে বাইরে আসতে পারবে না, সে সবসময় এই তলের মধ্যেই থাকবে। তার মানে আপাতন রশ্মি, অবিলম্ব এবং প্রতিসরণ রশ্মি সবগুলো একই তল বরাবর থাকবে, একই সেম সারফেসের মধ্যে থাকবে। বুঝে গেছে? এবং দ্বিতীয় সূত্রটা হচ্ছে প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি ইটা 1 হয় এবং দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি ইটা 2 হয়, এবং হচ্ছে আপাতন কোণ যদি থিটা 1 হয় এবং প্রতিসরণ কোণ যদি থিটা 2 হয়, এটা 2 হবে। তাহলে 2 যদি হয় তাহলে আমার সূত্রটা হচ্ছে কি, স্নেলের সূত্রটা কি, ইটা 1 sin থিটা 1 ইজ ইকুয়ালস টু ইটা 2 sin থিটা 2। এখন তুমি যদি ইটা 1টাকে এই পাশে নিয়ে আসো, ইটা 1টাকে এই পাশে নিয়ে আসো এবং sin থিটাটাকে ওই পাশে নিয়ে যাওগা, তখন তুমি তার পরের লাইনটা পেয়ে যাবা যে ইটা 2 ডিভাইড বাই ইটা 1 ইজ ইকুয়ালস টু sin থিটা 1 ডিভাইড বাই sin থিটা 2। এই জিনিসটা খেয়াল রাখলে হবে। এবং ইটা 1 এবং ইটা 2 এই দুইটার যেহেতু একটা নির্দিষ্ট মান রয়েছে, তার জন্য এদের অনুপাতটা সবসময় একটা ধ্রুবক আসবে। তার মানে তুমি ইটা 1 এবং ইটা 2 নির্দিষ্ট একটা মান থাকার কারণে প্রত্যেকটা মাধ্যমে ইটা 1 এবং ইটা 2 মানটা নির্দিষ্ট। যেমন বায়ুতে সবসময় 1 পয়েন্ট হবে, হ্যাঁ, তারপর হচ্ছে কাঁচে সবসময় 1.52 হবে, তারপরে পানিতে সবসময় 1.33 হবে। তাহলে এই যে নির্দিষ্ট একটা মান রয়েছে, সেই মানটার জন্য যখন তুমি নির্দিষ্টভাবে ভাগ করবা তখন সবসময় একটা ধ্রুবক আসবে। বুঝে গেছে? বুঝে গেছে? আশা করি বুঝে গেছে। এবং হচ্ছে বেসিক ক্লাসও ভাই এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। চলো সামনে যাওয়া যাক। আচ্ছা, আপেক্ষিক প্রতিসরণাঙ্ক বলতে কি বুঝি? বেসিক ক্লাসের জিনিসপাতি দেখো, শূন্য মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যমের সাপেক্ষে, অন্য আরেকটি মাধ্যমের প্রতিসরণাঙ্ককে বলা হয় আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। আচ্ছা, পরমটা মানে কি ছিল? পরমটা মানে ছিল যে একটা থাকবে বায়ু বা শূন্য স্থান, অন্যটা যে কোনো মাধ্যম, যে কোনো, এটা হচ্ছে যে কি পরম প্রতিসরণের ক্ষেত্রে, পরম, পরমের ক্ষেত্রে। আর আপেক্ষিক প্রতিসরণের ক্ষেত্রে প্রথম মাধ্যম, প্রথম মাধ্যম মানে এটা যে কোনো মাধ্যম হবে, এটা বায়ু হবে না। এবং দ্বিতীয় মাধ্যম, দুইটা মাধ্যম থাকবে মূলত, বায়ু বাদে দুইটা মাধ্যম থাকবে। এবং এটাকে বলতেছি আমরা আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। ঠিক আছে, জিনিসটা বুঝো। শূন্য মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যমের সাপেক্ষে অন্য আরেকটা মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা মূলত কি বলি? আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। এবং আপেক্ষিক প্রতিসরণাঙ্কটা কি? যেমন হচ্ছে পানি মাধ্যমের সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক, এই পানি এবং কাচ দুইটা মাধ্যম, তাহলে এই দুইটা মাধ্যমে হচ্ছে একটা একটা কি আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? যেমন হচ্ছে পানির মাধ্যমের সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক, তাহলে এই যে এটাকে আমরা এভাবে লিখতে পারি। এটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক প্রকাশের নিয়ম। হ্যাঁ, এটাকে তুমি এভাবে লিখতে পারো চাইলে, ইটা জি ডিভাইডেড বাই ইটা ডাব্লিউ। সবকিছুই সম্ভব ভাই, এগুলো রিলেশন নিয়ে বিস্তারিত বেসিক ক্লাসেও বলছিলাম। চলো সামনে যাওয়া যাক। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলতে কি বুঝো? একদম সহজ ভাই, সহজভাবে বলছিলাম না, যেই কোণে আপতনের কারণে প্রতিফলন কোণ 90 ডিগ্রি পাওয়া যায় তাকে হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। হ্যাঁ, কিন্তু সংখ্যাটা কি বলছে দেখো, আলো ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রবেশের সময় আপাতন রশ্মি সংকট কোণে বা হচ্ছে ক্রান্তি কোণে আপতিত হলে প্রতিসরণ রশ্মি বিভেদ তল ঘেঁষে চলে যায়, মানে 90 ডিগ্রিতে চলে যায়। প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়। তারপর আপাতিত রশ্মি সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হলে রশ্মি আবার ঘন মাধ্যমে ফিরে আসে। তো এখন ক্রান্তি কোণে ফেলানোর কারণে ওটা বিভেদ তল ঘেঁষে চলে গেছে না? এখন বিভেদ তল ঘেঁষে চলে গেছে, আমি যদি এটাকে আরেকটু বাড়াই, তখন এটা কি হয়ে যাবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, প্রথম মাধ্যমে আবার ফিরে আসবে। সেটাই তাহলে হচ্ছে আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, যে সংকট কোণের চেয়ে যদি বেশি কোণে আমরা আপতিত করি তাহলে রশ্মি আবার ঘন মাধ্যমে ফিরে আসবে, এবং এই ঘটনাটাকে কি বলতেছে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। বুঝে গেছে? একদম সহজ কিন্তু। আচ্ছা, বায়ুর সাপেক্ষে কাচের ক্রান্তি কোণ বলে দিয়েছে 41.8 ডিগ্রি বলতে কি বুঝো? আচ্ছা, বায়ুর সাপেক্ষে কাচের ক্রান্তি কোণ হচ্ছে যে 41.8 ডিগ্রি। তার মানে কি, যদি আমি কাছ থেকে 41.8 ডিগ্রি অ্যাঙ্গেলে আপাতন কোণ ফেলি তাহলে সেটা বিভেদ তল ঘেঁষে চলে যাবে। বুঝে গেছে? আচ্ছা, এখন দেখো বইয়ের ভাষায় কি বলতেছে, আলোক রশ্মি কাছ হতে বায়ুতে প্রতিসরিত হওয়ার সময়, কাছ থেকে বায়ুতে প্রতিসরিত হওয়ার সময় মানে বের হওয়ার সময় আপাতন কোণ 41.8 ডিগ্রির জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়। আপাতন কোণ 48 পয়েন্টের বেশি হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। এইটাই বুঝায় যে বায়ুর সাপেক্ষে কাছের ক্রান্তি কোণ কত? 41.8 ডিগ্রি। বুঝে গেছে? সহজ তো, একদম সহজ না? এইভাবে সহজভাবে লিখে দিলে তুমি নাম্বারটা পেয়ে যাবা। সায়েন্সে বেশি লিখতে হয় না, সায়েন্সে তোমাকে টু দ্য পয়েন্ট এবং বুঝিয়ে গুছিয়ে লিখতে পারলে তুমি নাম্বার পেয়ে যাবা। বুঝে গেছে ভাইয়া? চলো সামনে যাই। আচ্ছা, ভর দুপুরে রংধনু দেখা যায় না কেন? মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা ভাই বেসিক ক্লাসে বলছিলাম যে রংধনু মূলত কি? রংধনু হচ্ছে কি, বাতাসের মধ্যে অবস্থিত পানির কণাগুলো সূর্য আলোকে রিফ্লেক্ট করে তোমার দিকে,
তার জন্য পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে তুমি সেগুলোকে সেখানে রং দেখো, যে আলো যে রঙে বেঁকে যায় তুমি সেখানে সেই রং দেখো। বুঝে গেছে? আচ্ছা, এখন এই যে রংধনু তৈরি হয় পানির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য, এবং বৃষ্টি হওয়ার পর রোদ উঠলে বায়ুতে থাকা পানির কণা সেই আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার সময় ভিন্ন ভিন্ন রঙে আলোক রশ্মি ভিন্ন ভিন্ন কোণে বেঁকে গিয়ে রংধনু সৃষ্টি করে, ভাই যেটা বললাম। কিন্তু ভর দুপুরে বায়ুতে পানির কণা থাকে না, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা দেখা যায় না। যেহেতু পানির কণাই নাই, তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন করবে কে? তার জন্য ভর দুপুরে রংধনু দেখা যায় না। বুঝে গেছে? সমুদ্রে ভাসমান কোনো জাহাজ দূর থেকে দেখলে, তোমরা যদি কেউ হচ্ছে যে সমুদ্রে ভাসমান জাহাজ দেখো, ভাইয়া তো চট্টগ্রামে থাকি, ভাইয়া হচ্ছে যে কত দেখছি অহরহ, হচ্ছে সমুদ্রে ভাসমান যদি তুমি কোনো জাহাজ দেখো, তুমি দেখবে যে এগুলো একটু উপরে বাতাসের মধ্যে ভাসতেছে মনে হয়, কেন যেন এগুলো উপরে উপরের দিকে উঠে গেছে মনে হয়। এখন এটা কেন হয়? এটাও মূলত পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে হয়। কেন কেন একটু বুঝো, একটু বুঝো। সমুদ্রের পানি অনেক ঠান্ডা হয়, আমরা সবাই জানি যে সমুদ্রের মধ্যে পানি অনেক ঠান্ডা হয়। আচ্ছা ঠিক আছে, তাই পানির সংলগ্ন বায়ু স্তর, ধরো এই যে এটা হচ্ছে তোমার জাহাজ, এই যে এটা হচ্ছে তোমার জাহাজ, আর তুমি এখানে দাঁড়িয়ে আছো, তাহলে এই যে এখানে যে পানিগুলো আছে এগুলো অনেকগুলো ঠান্ডা পানি, ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, ঠান্ডা হয়ে গেছে, পানির সাথে যে বাতাসগুলো লেগে আছে সেগুলো কি ঠান্ডা হয়ে যাবে না? এবং আমরা কি জানি ঠান্ডা জায়গায় বাতাস বেশি থাকে, মানে হচ্ছে বায়ুর ঘনত্বটা কি হয়, বেড়ে যায়। মানে নিচে বায়ুর ঘনত্ব বেড়ে গেছে এবং উপরে কি হচ্ছে, বায়ুর ঘনত্ব কমে গেছে। পানির সাথে লাগা বায়ুর ঘনত্ব বেড়ে যায়, তাহলে উপরের পানির ঘনত্ব কি হয়ে যাবে, কমে যাবে। তার জন্য সেই মরুভূমির মতো আমাদের কিছু লেয়ার সৃষ্টি হবে, কিছু কিছু লেয়ার সৃষ্টি হবে, এবং এই লেয়ারগুলোর কারণে আমাদের কি হবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। তাহলে তখন কি হবে, এই যে পানি সংলগ্ন বায়ুস্তরে ঘন হবে, কেন? কারণ ঠান্ডা, এবং উপরের বায়ুস্তরটা হালকা হয়ে যাবে, কেন? কারণ ওখানে গরম বেশি। আচ্ছা, আলো যখন সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয়, আপতিত হয়ে ঘন হতে হালকা বায়ু স্তরে যাওয়ার চেষ্টা করে, মানে হচ্ছে এই যে এখান থেকে যখন আপতিত হয়ে হালকা বায়ু স্তরের দিকে উঠার চেষ্টা করে, তখন আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। তখন হচ্ছে যে সে এই যে নির্দিষ্ট কোণে বেঁকে যায়, নির্দিষ্ট কোণে বেঁকে যায়, উঠতে উঠতে নির্দিষ্ট কোণে বেঁকে যায়, তখন আবার আসে। তখন এই যে এই আলোটাই তোমার চোখে এসে তখন তুমি দেখো যে কি, তখন তুমি মনে করো এই যে আলোটা তোমার চোখে আসছে, এই যে এইভাবে করে আসছে, তুমি তখন মনে হয় যে এই যে ধরো যে এই যে এখানে তোমার চোখ, হুম। আচ্ছা, এই এখন তুমি মনে করো যে আচ্ছা আলো তো এই যে এখান থেকে আসছে, তার মানে আলোটা মনে হয় এখান থেকে আসছে, তাহলে জাহাজের প্রকৃত অবস্থান মনে হচ্ছে এইটা, কিন্তু তুমি দেখো এটা এতটুকু উপরে উঠে গেছে। কথা বুঝে গেছে? তার জন্য হচ্ছে তোমার মনে হয় যে আচ্ছা এটা তো মনে হয় আকাশে ভাসতেছে। বুঝে গেছে? তার মানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে নিচের বাতাসগুলো ঘন হওয়ায়, উপরের বাতাস হালকা হওয়ায়, নিচে থেকে ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যেতে থাকে আলো, তখন সে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে বেঁকে যায়, এবং সেই কারণে সে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের বাঁকা আলোক রশ্মিটা আমার চোখে এসে পড়ার কারণে আমি দেখি যে আচ্ছা জাহাজটা মনে হয় আকাশে ভাসতেছে। বুঝছো? বুঝছো? চলো সামনে যাওয়া যাক। অপটিক্যাল ফাইবার বলতে কি বুঝো? অপটিক্যাল ফাইবার হলো সূক্ষ্ম কাচের তন্তু। আচ্ছা, এটি তথ্য আদান প্রদানে কাজ করে। এটি দুইটা অংশ থাকে, ভাইয়া বেসিক ক্লাসে বলছিলাম, একটা হচ্ছে কোর, একটা হচ্ছে ক্লডিং, এবং দুইটা অংশই কাচ দিয়ে তৈরি। তবে ভেতরের অংশের প্রতিসরণাঙ্ক বাইরের অংশের প্রতিসরণাঙ্ক থেকে কি হয়, বেশি হয়, এবং আলোক সংকেত হিসেবে অপটিক্যাল ফাইবারে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটিয়ে আমরা এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত তথ্য স্থানান্তরণ করতে পারি। এবং তোমরা সবাই জানো এই যে কোরের প্রতিসরণাঙ্ক ভাইয়া কত বলছিলাম, কোরের প্রতিসরণাঙ্ক 1.7, এবং ক্লডিং এর প্রতিসরণাঙ্ক কি 1.5। ঠিক আছে, ক্লডিংটা একটু কম, কোরটা একটু বেশি হয়। আচ্ছা চলো সামনে যাওয়া যাক। আচ্ছা, কি বলছে, বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য, আলোক তরঙ্গ দৈর্ঘ্য আমাকে দিয়ে দিছে, তার মানে কি ল্যামডা দিয়ে দিছে আমাকে। আচ্ছা ভালো কথা, বললো বেগুনি আলোক তরঙ্গ দৈর্ঘ্য এত এবং লাল আলোক তরঙ্গ দৈর্ঘ্য এত। আচ্ছা ভালো কথা, দুইটা তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে ল্যামডা 1, এটা হচ্ছে ল্যামডা 2। আচ্ছা ভালো কথা, বেগুনি আলোর সাপেক্ষে, তার মানে কি, মানে হচ্ছে ভায়োলেটের সাপেক্ষে তোমাকে কি বলছে, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য এটা বের করতে বলছে। এটা সমান সমান তো আমরা সবাই জানি যে ইটা অফ আর ডিভাইডেড বাই কি, ইটা অফ ভি। আচ্ছা এখন ইটা তো জানি না ভাইয়া, ইটা তো জানি না, এখন কি করতে হবে, এখন কি করতে হবে, তাহলে চলো আমরা ইটার জায়গায় কি, ওই যে আমরা একটা রিলেশন বুঝেছিলাম না যে প্রতিসরণাঙ্ক বেড়ে গেলে বেগ কমে যায়, মানে রিভার্স একটা রিলেশন বুঝেছিলাম না, সেটাতে চলে যায়। চলো, মানে হচ্ছে যে বেগুনি আলোর বেগ এবং হচ্ছে যে ভি আর হচ্ছে রেড আলোর বেগ, এই দুইটা কি এভাবে করলে আমি আনসারটা পেয়ে যাব। কিন্তু কিন্তু এখানে আরেকটা কিন্তু আছে, এখানে হচ্ছে যে আমাকে তো বেগও দেওয়া নাই। এখন তোমার নিশ্চয় একটা কথা মনে আছে, সি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা অথবা ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা। তোমরা যদি হচ্ছে যে সপ্তম অধ্যায়ে পড়ে থাকো তখন তোমরা এই রিলেশনটার সাথে পরিচিত। তার মানে কি, তার মানে ভি বার সি তুমি যাই দাও না কেন, সি যদি বাড়ে ল্যামডাও বাড়বে, মানে বেগ যদি বাড়ে ল্যামডা বাড়বে, তার মানে ল্যামডা আর বেগের সম্পর্কটা কি সমানুপাতিক। তার মানে তুমি বেগের জায়গায় ল্যামডাটা বসাইতে পারো, বিভিন্ন জায়গায় তুমি বেগের জায়গায় ল্যামডাটা বসাতে পারো। কিভাবে? কারণ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে বেগও বেড়ে যায়।
বুঝে গেছে, বুঝে গেছে। এটা সপ্তম অধ্যায়ের যদি একটা সূত্র এবং বেসিকের জন্য কিন্তু এটা প্রয়োজন, তার জন্য ভাই এই ম্যাথটা তুলে আনছি। বুঝে গেছে? তাহলে এই যে তুমি সি এর জায়গায় কি বসাই দিবা, তুমি সি বা ভি এর জায়গায় তুমি ল্যামডাটা বসাই দিবা। তাহলে এখানে কি ল্যামডা অফ ভায়োলেট ডিভাইডেড বাই কি বসাবা, ল্যামডা অফ রেড। তাহলে তুমি বসাই দাও জাস্ট, ল্যামডা অফ ভায়োলেটটা কত দেওয়া আছে, এই যে 320 ইন্টু 10⁹ এবং হচ্ছে যে ল্যামডা অফ রেডটা কি 750 ইন্টু 10⁹ হ্যাঁ দেখো 10⁹ কাটা, তাহলে হচ্ছে 320 ডিভাইডেড বাই 750। আমাদের আনসারটা কত আসলো, আমাদের আনসারটা আসলো 0.4267 বা 67, বা তুমি এটাকে হচ্ছে যে একেবারে 0.427 ধরে ফেলতে পারো। তাহলে এটাই হচ্ছে আমার কি বেগুনি আলোর সাপেক্ষে লাল আলোর প্রতিসরণাঙ্ক। একদম সহজ ছিল না ম্যাথটা, তবে হচ্ছে এই যে এই জায়গায় যে ভাইয়া যে শিফটটা করছি, এই শিফটটাই তোমাদের বুঝতে হবে, এই শিফটটাই তোমাদের বুঝতে হবে যে আমি প্রথমে প্রতিসরণাঙ্ক থেকে বেগে গেলাম, এবং বেগ দিয়ে তো আমার কাজ হবে না, কারণ বেগের কিছুই দেওয়া নেই, তখন আমি এটা কিসে চলে গেলাম, তরঙ্গ দৈর্ঘ্যে চলে গেলাম। জিনিসটা বুঝে গেছে, জিনিসটা বুঝে গেছে, আশা করি জিনিসটা বুঝে গেছে। এবং চলো সামনে যাই। আচ্ছা, বললো দূর দূরান্তে বৈদ্যুতিক সংকেত প্রেরণে অপটিক্যাল ফাইবার ব্যবহার সুবিধাজনক কেন? কারণ অপটিক্যাল ফাইবার দূর দূরান্তে ব্যবহারের জন্য সুবিধাজনক, কারণ কি এটাতে নয়েজ কম। ভাইয়া কিন্তু গুরুত্বপূর্ণ লাইনের গুরুত্বপূর্ণ অংশটা কালার চেঞ্জ করে দিছি, তোমরা এই স্লাইডটা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, তাহলে চিন্তা না করে তোমরা হচ্ছে সুন্দর মতো পড়াশোনায় মনোযোগ দাও। হ্যাঁ, আচ্ছা, অপটিক্যাল ফাইবারে কেন ইউজ করি আমরা, কারণ অপটিক্যাল ফাইবারে নয়েজ কম। নয়েজ কম মানে কি, মানে সংকেতের বিচ্যুতিটা ঘটে না এবং সংকেতের তীব্রতার কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে, ইন্টেন্সিটি ঠিক থাকে সংকেতের, এবং হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে দ্রুত সংকেত পাঠানো যায়। বুঝে গেছে? এবং আলোর গতিতে আমরা একদম টেন্স টু আলোর গতি, আলোর গতির কাছাকাছিতে আমরা কোনো একটা সংকেত পাঠাতে পারবো, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝছো। প্রিজমে আলোক রশ্মি পড়লে রঙিন ব্যান্ড দেখা যায় কেন? একদম সহজ, একদম সহজ না জিনিসটা। প্রিজম হলো কি একটা একটা অসমান্তরাল পৃষ্ঠ দিয়ে গঠিত স্বচ্ছ মাধ্যম বলতে পারো। এখন প্রিজমে একটা আলোক রশ্মি যখন প্রবেশ করে তখন সেটা মূলত কি হয়, কতটা বেঁকে যাবে না বেঁকে যাবে সেটা তো প্রিজমের প্রতিসরণাঙ্কের উপর নির্ভর করে। প্রতিসরণাঙ্ক আলোর তরঙ্গ দৈর্ঘ্য আলোর রঙের উপর নির্ভর করবে। যেটার তরঙ্গ যেমন হবে তার বেঁকে যাওয়ার হারও তেমন হবে। তোমরা সবাই জানো, হ্যাঁ, রং যে এরকম তরঙ্গ দৈর্ঘ্য প্রেজেন্ট করবে সে বেঁকে যাবে ওই তরঙ্গ দৈর্ঘ্যে, তাই তো? তার মানে একটা তো হচ্ছে যে প্রিজমের প্রতিসরণাঙ্ক, একটা হচ্ছে প্রিজমের প্রতিসরণাঙ্ক, এটা হচ্ছে একটা ফ্যাক্টর। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা রং, এটা হচ্ছে যে 2 নম্বর ফ্যাক্টর আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা। সাদা আলোর মধ্যে কি থাকে তোমরা সবাই জানো, যে সাদা আলোর মধ্যে অনেকগুলো রং একসাথে মিশ্রিত অবস্থায় থাকে। প্রিজমের সেই সাদা আলোতে বিভিন্ন রঙের যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো আছে সেগুলো বিভিন্ন রঙের আলোর জন্য প্রতিসরণাঙ্ক ভিন্ন ভিন্ন হয়। যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন, ওদের জন্য ভিন্ন ভিন্ন প্রতিসরণাঙ্ক হয়। তাই প্রিজম থেকে বের হওয়ার সময় সেই রঙের আলো ভিন্ন ভিন্ন কোণে বেঁকে যায়। বুঝে গেছে? এবং যেহেতু বিভিন্ন বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিভিন্ন বিভিন্ন কোণে বেঁকে যায়, তার জন্য আমরা বিভিন্ন বিভিন্ন ধরনের স্পেকট্রাম দেখতে পাই। এবার দেখো অভিসারী এবং অপসারী লেন্স। ভাইয়া অনেক সময় বলছে অভিসারী লেন্সটা মূলত কি, উত্তল লেন্সকে বলা হয়। আচ্ছা, অভিসারী লেন্সটা কি? যেই লেন্স একগুচ্ছ সমান্তরাল আলোকে প্রতিসরণের পর একটি বিন্দুতে মিলিত করে। মানে কি, মানে কি, একটা বিন্দুতে একটা বিন্দুতে এসে ফেলাবে কাকে, সমান্তরাল আলোকে, ঠিক আছে। এই যে ধরো যে এটা একটা লেন্স যদি হয়, তাহলে এই যে সমান্তরাল আলো যদি সেটাতে পড়ে এটা একটা বিন্দুতে মিলাবে, তাহলে সেটাকে কি বলা হয়, অভিসারী। যেমন কি অভিসারী, উত্তল লেন্স হচ্ছে অভিসারী লেন্স। আচ্ছা, অপসারী লেন্স কোনটা? যেই লেন্স একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রতিসরণের পর ছড়িয়ে দেয় বা অপসারী করে তাকে আমরা অপসারী লেন্স বলি। বুঝে গেছে? বুঝে গেছে। চলো সামনে যাই। এবং এটা কি, অপসারী লেন্সটা হচ্ছে অবতল লেন্স, এটা একটু খেয়াল রাখবো যে অবতল লেন্সকে আমরা অপসারী লেন্স বলি। ওকে, তোমরা তো সবাই জানো লেন্সে কিভাবে রশ্মি চিত্র আঁকতে হয়। ভাইয়া ভাইয়া বেসিক ক্লাসে এঁকে দেখাইছি, সিকিউ ক্লাসে এঁকে দেখাইছি, তোমরা সবগুলো ভালোভাবে দেখতে পারছো। তাহলে ভাইয়ারা চলো এবার একটু লিখিত ফর্মে একটু শিখে ফেলি। যে 1 নাম্বার, লেন্সে আলোক কেন্দ্র দিয়ে আপাতিত রশ্মি প্রতিসরণের পর সোজাসুজি চলে যাবে। ভাই একটা ছোট লেন্স আঁকি, হ্যাঁ, ছোট একটা লেন্স আঁকি, যেটার সাথে সাথে ভাইয়া বলবো এবং তোমাদেরকে দেখাই দিব। তো দেখো, এই যে এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে ধরো যে কেন্দ্র। আচ্ছা দেখো, প্রথমটা হচ্ছে যে লেন্সের আলোক কেন্দ্র দিয়ে, আলোক কেন্দ্র কোনটা, এই যে আলোক কেন্দ্র। তাহলে লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যদি আপাতন রশ্মি প্রতিসরণের পর সোজাসুজি চলে যায়, তোমরা সবাই জানো, ধরো যে এই যে এখানে এখানে যদি একটা হচ্ছে যে এখানে যদি একটা বস্তু রাখি আমি, তাহলে সেটা কি হবে, সেটা এই যে যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে সেটা সোজাসুজি চলে যাবে। প্রথমটা বুঝে গেছে? আচ্ছা, এবার বলছে লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিসরণের পর উত্তর লেন্সের প্রধান ফোকাস দিয়ে চলে যায়। মানে কি বলছে, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি। এই যে ভাইয়া এই যে এটা আঁকতেছিলাম, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটা কি কোথায় চলে যায়, উত্তর লেন্সের প্রধান ফোকাস দিয়ে চলে যায়। এই যে প্রধান ফোকাস দিয়ে চলে গেছে। এবং কি অবতল লেন্সে প্রধান ফোকাস হতে আসছে বলে মনে হয়, ঠিক আছে, অবতল লেন্সে কি হয়, প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়।
এদিকে গেল দুইটা, এবং লাস্ট যে জিনিসটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে যে লেন্সের প্রধান ফোকাসের মধ্যে দিয়ে ফোকাস অভিমুখী যে রশ্মিটা আপতিত হয় সেটা প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়। তার মানে কি, তার মানে কি এখানে একটা বস্তু আছে এবং সেটা কি হয়, সেটা যদি ফোকাস থেকে আসে কোনো কিছু যদি ফোকাস থেকে আসলে সেটা সমান্তরালে হয়ে চলে যায়। ফোকাস থেকে আসলে সেটা কি হয়, সমান্তরাল হয়ে চলে যায়। বুঝে গেছে? বুঝে গেছে? এই তিনটা রুলস জানলে তুমি মোটামুটি সব ধরনের রশ্মিচিত্র আলোকচিত্র আঁকতে পারবে। থার্ডটা আমরা অবতল লেন্স অনেকবার ব্যবহার করে থাকি, কারণ তো সিম্পল, দেখো যেটা সমান্তরাল যেটা আসবে সেটা ফোকাস দিয়ে চলে যাবে, আর যেটা ফোকাস থেকে যাবে সেটা সমান্তরাল হয়ে চলে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, আচ্ছা চলো সামনে যাই। আচ্ছা, অবতল লেন্সে ফোকাস দূরত্ব ঋণাত্মক ধরা হয় কেন? কারণ সকল দূরত্ব লেন্সের কেন্দ্র হতে হিসাব করা হয়। তোমরা সবাই জানো অবতল লেন্সের ফোকাস দূরত্ব অবাস্তব। অবাস্তব কেন? কারণ সেখানে আলোক বিন্দু মিলেই না, সেখানে আসলে আলোক বিন্দু মিলে না, কিন্তু আমার মনে হয় যে সেখান থেকে আসতেছে। আচ্ছা, সকল অবাস্তব দূরত্ব ঋণাত্মক। ফিজিক্সের একটা জিনিস আছে না, যেটা আমরা উল্টা দিক বুঝাতে এবং হচ্ছে অবাস্তব কিছু বুঝাতে আমরা মাইনাস ব্যবহার করে থাকি। এই মাইনাসটা আমাদেরকে কিছু কিছু সময় দিক নির্দেশ করে, হ্যাঁ, কিছু কিছু সময় আমাকে অবাস্তবতা নির্দেশ করে। এই ধরনের জিনিসপাতিগুলো আমরা ফিজিক্সে দেখতে পাই। বুঝে গেছে? তার জন্য সকল অবাস্তব দূরত্ব হচ্ছে ঋণাত্মক, কারণ আলোক রশ্মি প্রকৃতপক্ষে সেই দূরত্ব অতিক্রম করতে পারে না। আসলে তো ওইদিকে যায় না আলোক রশ্মি, আমার মনে হয় ওখান থেকে আসতেছে। এজন্য অবতল লেন্সের ফোকাস দূরত্বটাকে আমরা কি বলি, ঋণাত্মক বলি। এবং অবতল লেন্সের পাওয়ারও কিন্তু মাইনাস হয়, -2.5 ডায়োপ্টার এরকম হয় আর কি। আচ্ছা চলো সামনে যাওয়া যাক। এখন বাস্তব বিম্ব এবং অবাস্তব বিম্বর মধ্যে দুটো পার্থক্য। ভাই এই যে লেন্স নিয়ে যত আলাপ আলোচনা করতেছি সবগুলোর মধ্যে বারবার বাস্তব অবাস্তব বিম্ব নিয়ে অনেক বুঝেছি তোমাদেরকে, এবং সেটার একটা পার্থক্য চলো বুঝে ফেলি। প্রথমত হচ্ছে প্রতিসরিত রশ্মি প্রকৃতপক্ষে মিলনের ফলে এই বিম্ব সৃষ্টি হয়, মানে প্রকৃতপক্ষে ওরা মিলে, প্রকৃতপক্ষেই ওরা মিলে। আচ্ছা, প্রতিসরিত রশ্মি প্রকৃতপক্ষে মিলে না, ওই যে আমরা একটা যদি আসল হয় আরেকটা আমরা কোনো মতে মনে হয় যে আমরা এখান থেকে আসতেছে। বুঝে গেছে? তাহলে প্রকৃতপক্ষে মিলে না। লক্ষ্য বস্তু উল্টা হয়, আমি তো বলছিলাম যে উল্টা হলে কি হবে ভাইয়া, বাস্তব হবে। উল্টা হলেই বাস্তব হবে। এটা কি হবে, বাস্তবটা কি হয়, পর্দায় ফেলা যায়। এবং বিম্ব সবসময় সিধা হবে। বিম্ব সিধা বা অসদও বলতে পারি, এটাকে আমরা কি বলতে পারি, অসদ। বিম্ব সিধা হয় এবং পর্দায় ফেলা যায় না। পর্দায় ফেলা যেহেতু যায় না, এটা কি হয়, সিধা হয়, অসৎ হয়। অসৎ মানে কি, অবাস্তব। বুঝে গেছে? তাহলে এই যে দুইটা আছে, এই দুইটা লিখে দিলেই মধ্যে নেওয়া কি, একটা হচ্ছে প্রকৃতপক্ষে মিলন ঘটে না আলোক রশ্মির, আরেকটাতে প্রকৃতপক্ষে মিলন ঘটে, বাস্তবটাতে মিলন ঘটে আর কি। এবং লক্ষ্যবস্তু উল্টা হয় বাস্তবে, আর অবাস্তবে লক্ষ্যবস্তু সোজা হয়। চলো সামনে যাওয়া যাক। আচ্ছা, খালি চোখে দূরে দেখতে অসুবিধা হলে কি ব্যবস্থা নিতে হবে? এই জিনিসটা একটু তোমাদের বইয়ে আপাতত নাই, তোমাদের সিলেবাসে, তবে ভাই তোমাদেরকে একটু জানানোর জন্য বলে দিচ্ছি, জিনিসটা খুব ইন্টারেস্টিং। স্বাভাবিক চোখের দৃষ্টিসীমা চোখের নিকট বিন্দু থেকে, মানে চোখের কাছে থেকে, নিকট বিন্দুর একটা ডেফিনেশন আছে মূলত, এই নিকট বিন্দু হতে অসীম দূরত্ব পর্যন্ত, মানে সাধারণ একটা চোখ অসীম দূরে দেখতে পারে। কিন্তু চোখের দূর বিন্দুটি অসীম না হয়ে যদি সসীম হয়ে যায়, মানে আমরা যদি দূরের জিনিস একদম দেখতে না পারি, একটু কাছে আসলে তখন দেখি, মানে সসীম হয়ে যায় আর কি, মূলত অসীম বিন্দুটা যদি সসীম হয়ে যায় তখন দূরের বস্তু দেখতে অসুবিধা হয়। এই সমস্যা দূর করতে অবতল লেন্স ব্যবহার করা হয়। মানে দূরের জিনিস যারা দেখো না তারা কি কোন লেন্স ব্যবহার করতে, অবতল লেন্স। এটা মূলত যারা ইয়ং, যারা হচ্ছে কম বয়স্ক তারা ব্যবহার করে থাকে। তোমরা যারা ইয়ং, যারা চশমা পড়ো, তোমরা সবাই হয়তোবা জানো যে তোমাদের মাইনাস এর চশমা আছে হয়তোবা, এবং হচ্ছে এটা কেন, কারণ হচ্ছে দূরের বস্তু দেখার জন্য অবতল জিনিসটা, অবতল লেন্সটা আমাদের ব্যবহার করতে হয়। এবং এর কারণ হচ্ছে অবতল লেন্স দূরের কোনো বস্তুর কি করতে পারে, একটা অবাস্তব এবং সোজা, অবাস্তব এবং একটা সোজা প্রতিবিম্ব তৈরি করে, যেটা দৃষ্টিসীমার মধ্যে গঠন করে, ফলে বস্তুটা স্পষ্ট দেখায়। মানে দূরের কোন একটা বস্তুকে অবতল লেন্সটা অবাস্তবভাবে তোমার চোখের দৃষ্টিসীমার মধ্যে তৈরি করে, তার জন্য এটা কি হয়, তোমার চোখে পরিষ্কার দেখায়। বুঝে গেছে? এবং এটা কি মূলত হচ্ছে ইয়ং মানুষরা এই ধরনের লেন্সগুলো ব্যবহার করে, অবতল লেন্সটা আর কি। অবতল লেন্স। এবং অবতল লেন্সটা কি করে মূলত, এটা হচ্ছে দূরের বস্তু দেখতে সাহায্য করে, দূরের বস্তুটা দেখতে সাহায্য করে। বুঝে গেছে? চলো, বয়স্করা সাধারণত কোন ধরনের লেন্স ব্যবহার করে? যেহেতু ইয়ংরা অবতল লেন্স ব্যবহার করে, বয়স্করা উত্তল লেন্স ব্যবহার করবে, তাই না? এই যে বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের চোখের উপযোজন ক্ষমতা। আচ্ছা, এটা একটা ফ্যান্টাস্টিক জিনিস। উপযোজন ক্ষমতাটা হচ্ছে যে মূলত তোমার চোখের যে লেন্সটা আছে সেটার কিন্তু কোনো নির্দিষ্ট ক্ষমতা নেই। ঠিক আছে? মানে কি, মানে এটা ক্ষমতাটা চেঞ্জ করতে পারে। কথা বুঝে গেছে? মানে তোমার চোখের যে লেন্সটা আছে সেটা মাঝে মধ্যে তোমার তার ক্ষমতা বৃদ্ধি করে, বাড়ায়, এবং মাঝে মধ্যে সে ক্ষমতা কমায়।
বুঝে গেছে? সে তো তার ক্ষমতা চেঞ্জ করতে পারে। এটা আল্লাহ তাআলার ইনক্রেডিবল সৃষ্টি, তাই না? তুমি কল্পনাও করতে পারবে না তোমার চোখ কতটা কমপ্লেক্স জিনিসপাতি। তাহলে এই যে উপযোজন ক্ষমতা, মানে তোমার লেন্স যে তার পাওয়ারটা শিফট করতে পারে, তার ক্ষমতাটা শিফট করতে পারে, এই ক্ষমতাটা কমে যায় বয়স্ক মানুষের ক্ষেত্রে। হ্যাঁ, কারণ হচ্ছে ওদের বয়স হচ্ছে, হ্যাঁ তার জন্য আর কি। ফলে কাছের বস্তু দেখতে অসুবিধা হয়, মানে ওরা কাছের জিনিসপাতি দেখে না। তোমাদের বাসায় যদি কোনো বয়স্ক লোক থাকে তখন তুমি দেখবে তারা কাছের জিনিসপাতি দেখতেছে না। তার জন্য কি হয়, উত্তর লেন্স ব্যবহার করতে হয়। কারণ উত্তর লেন্স কি করে, তো অভিসারী ক্ষমতা বেড়ে যায় চোখের, তার জন্য এই সমস্যা দূর করা যায়। আর তার জন্য বয়স্করা কি করে, মূলত সাধারণত উত্তর লেন্সটা ব্যবহার করে। বুঝছো? বুঝছো? এই কয়েকটি ছিল তোমাদের এই অধ্যায়ের এসকিউ। এগুলো যদি তোমরা ভালোভাবে দেখে বুঝে নিতে পারো, তাহলে আমার মনে হয় না যে তোমাদেরকে যেখান থেকে যেভাবেই এসকিউ দেখ না কেন, তুমি সবগুলোই নিজের ইন্টারপ্রিটেশন দিয়ে নিজে বুঝে বুঝে লিখতে পারবা। বুঝে গেছে? যেখান থেকে আসুক না কেন, তুমি যদি এই কয়েকটা জিনিস ভালোভাবে বুঝতে পারো, তোমার কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায়, তুমি ইনশাল্লাহ সবকিছু ভালোভাবে লিখতে পারবা, যেখান থেকে এই কোশ্চেন দেখ না কেন। বুঝে গেছে ভাইয়া? ঠিক আছে, তোমরা সবাই আমাদের এই সূচক একাডেমি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা। তোমাদের সাপোর্ট পেয়ে ভাইয়া আরো সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আসতে পারি, এবং আশা করি তোমাদের অনেকগুলো ভিডিও সামনে আসবে। তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমাদের ফেসবুক গ্রুপগুলো এবং ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাইও। এই তো, তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।